দাদু, ও দাদু, গল্প বলো না। গল্প? তা কি গল্প শুনবি বল। দাদু, আজ একটু অন্য গল্প শুনবো। অন্য গল্প? তবে বাঘের গল্প বলি। কে? না না, বাঘের গল্প না। তবে ভূতের? না 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 না, আমার খুব ভয় করে। অন্য গল্প দাদু, সত্যিকারের গল্প। সত্যিকারের গল্প? বেশ বেশ, তাহলে ডাকাতের গল্প শুনবি? ডাকাত? সত্যিকারের ডাকাত? হ্যাঁ, সত্যিকারের ডাকাত, রঘু ডাকাত। আমি রঘু ডাকাত। গল্পের দেশে আপনাদের নিয়ে যেতে আমরা আবার তৈরি। বিচিত্র এই দেশ রোমাঞ্চ এবং রহস্যে ভরা। সাহিত্যের এক বিপুল সম্ভার নিয়ে আমাদের বিশেষ প্রয়াস দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। থাকবে বাংলা ও বিশ্ব সাহিত্যের ঝুলি থেকে বাছাই করা কিছু গল্প। আর আমাদের আজকের বিশেষ নিবেদন যোগেন্দ্রনাথ গুপ্তের লেখা রঘু ডাকাত। যোগেন্দ্রনাথ গুপ্তের ডাকাতের গল্পগুলি বাংলার প্রাচীন ডাকাতের ইতিহাস সম্বন্ধে অনেক ধারণা দেয়। তখনকার দিনের ডাকাতের ইতিহাস নিয়েই তার বই বাংলার ডাকাত। আজকের গল্পের সমগ্র চরিত্রে শুভ ও সমৃদ্ধি। গল্পের আর্ট ওয়ার্কের রূপ, সমগ্র পরিচালনায় আমি সমৃদ্ধি ও শুভ। শুনতে থাকুন যোগেন্দ্রনাথ গুপ্তের লেখা রঘু ডাকাত। রঘু ডাকাতের নামে লোকে এক সময় ভয়ে ভয়ে দিন কাটাতো। রঘু ডাকাতের বাড়ি কোথায় ছিল কেউ ঠিকভাবে বলতে পারত না। কেউ বলতো নদিয়া জেলায়, কেউ বলতো হুগলি, আবার কেউ বলতো চন্দননগর। সে কোনো একটা নির্দিষ্ট জায়গায় থাকতো না বলে নানা জনে নানা স্থানে তার বাড়ি নির্দেশ করত। এবার রঘুর এভাবে থাকার প্রধান কারণ ছিল ধরা পড়ার ভয়। কে জানে কোন সুযোগে পুলিশ এসে এই তাকে ধরে ফেলে। এজন্য সে নানা জায়গায় ঘুরে বেড়াতো। তার পেছনে গোয়েন্দার পুলিশ এক প্রকার লেগেই ছিল। গভর্নমেন্ট সেই সময়ে রঘু ডাকাতকে ধরার জন্য অনেক টাকা পুরস্কার ঘোষণা করেছিল। তখন সরকার ডাকাতদের দমন করার জন্য একটা দপ্তরও খুলেছিল। বাংলার জলপথে কি স্থলপথে সবখানেই ছিল ডাকাতদের অসাধারণ প্রভাব। হুগলি, বর্ধমান, নদিয়া, বারাসাত, 24 পরগনা, হাওড়া, চন্দননগর, কলকাতা সবখানেই ডাকাতির জন্য ধনী, মধ্যবিত্ত বা গরিব কেউই শান্তিতে বাস করতে পারত না। এবার রঘু ডাকাত সম্বন্ধে নানা রকম গল্প গুজব ছড়িয়ে আছে। সে আর তার দলের লোকেরা নাকি রনপা করে
রাতে 20-25 মাইল দূরের কোনো বাড়িতে গিয়ে ডাকাতি করে আবার নির্বিঘ্নে সেই রাতেই ফিরে আসতো। সেখানে নদিয়া, হুগলি, কলকাতা আর 24 পরগনার অনেক জায়গাতেই ছিল বন জঙ্গলে ভরা। রঘু ডাকাত একজন বিখ্যাত লাঠিয়াল দস্যু ছিল। তার হাতে সব সময় একখানা লম্বা লাঠি থাকতো। তার দলের ডাকাতেরা লাঠি, তরোয়াল, ঢাল, বল্লম আর সরকি নিয়ে ডাকাতি করতে দক্ষ ছিল। শিকারী নামে একদল লোক রঘু ডাকাতের দলে ছিল। এবার কারা এই শিকারী? কৃষ্ণনগরের একজন রাজা লখনৌ থেকে এই শিকারীদের এদেশে আনেন। তখন কৃষ্ণনগরের চারদিকে ছিল গভীর বন জঙ্গল, আর সেই বন জঙ্গলে নানা জাতীয় সব হিংস্র জন্তুর বাস ছিল। রাজা প্রথমে তাদের এই সব বন্য জন্তু শিকার করার জন্য এ দেশে আনিয়ে বসতি দিয়েছিলেন, আর সেই থেকে শিকারীরা কৃষ্ণনগরের চারদিকে বাস করত। তাদের জীবিকা নির্বাহের উপায় ছিল পশু শিকার আর ডাকাতি করা। শিকারীদের বংশবৃদ্ধি পেয়ে ক্রমে সংখ্যায় বেড়ে গেল। ডাকাতির দলের সবাই ছিল কালীর উপাসক। হিন্দু দস্যু হোক বা মুসলমান দস্যু, সবাই কালীর পুজো করে ডাকাতি করতে বের হতো। এবার এই সব ডাকাতকে ধরা খুব সহজ ছিল না। এদিকে পুলিশ ফৌজ তাড়া করলে তারা চন্দননগর পালিয়ে যেত। ফরাসি অধিকৃত চন্দননগরে গিয়ে তারা আত্মরক্ষা করত। এবার রঘু ডাকাতের উপদ্রব বিশেষ করে নৈহাটি থানা আর বারাসাতের কদমগাছি থানা এবং হুগলি 24 পরগনা পর্যন্ত ছড়ানো ছিল। সেই সময়ে নৈহাটি থানায় দুর্গাচরণ চক্রবর্তী এবং কদমগাছি থানায় শিবচন্দ্র বন্দ্যোপাধ্যায় নামে দুইজন নাম করা দারোগা ছিলেন। তাদের ওপর কর্তৃপক্ষের আদেশ ছিল যেমন করে পারো ওই রঘু ডাকাতকে ধরতে হবে। দারোগা দুর্গাচরণ নানা রকম চেষ্টা করেও রঘু ডাকাতকে ধরতে পারছিলেন না। হঠাৎ একদিন এই দারোগা দুর্গাচরণ একখানা চিঠি পেলেন। চিঠিতে লেখা, আপনার সঙ্গে আমার শীঘ্রই দেখা হবে, প্রস্তুত থাকবেন। এতে সেবক রঘু। এবার এখানে রঘুর মহত্বের একটা কথা বলে নিচ্ছি। চূর্ণী নদীর তীরে ছোট্ট একটা গ্রাম, সেখানকার এক গরিব ব্রাহ্মণের মেয়ের বিয়ে। বিয়ে বাড়িতে লোকজন হই হই করছে। বর আর বরযাত্রীর দল এসে নদীর ঘাটে নৌকা বেঁধেছে। সন্ধ্যা হয়ে গেল, লগ্ন এসে গেছে, কিন্তু বরকর্তা তখনও বলছেন, আমার পণের সব টাকা না পেলে আমি কোনো রকমেই বরকে নিয়ে আসবো না, ঠিক কি না? সেকালের কুলীন ব্রাহ্মণদের কৌলিন্য মর্যাদা না পেলে বর বিয়ে করত না। এবার কুলীনের ছেলের মেয়েরার অভাব কি? এক লগ্নে তো 10টা বিয়ে সে করতেই পারে। কাজেই বরকর্তা নির্বিকার। বিবাহ বাড়ির আলো যেন এক নিমেষেই মলিন হয়ে গেল। কন্যা দায়গ্রস্ত পিতা কাঁদতে লাগলেন, খালি বলতে লাগলেন, আমার মেয়েটা
আমার মেয়েটা কি বিয়ে হবে দেখো? আমার মেয়েটা কি লগ্ন বাস্ত হবে? এতগুলো টাকা এখন জোগাড় করি কোথায় আমি? এমন সময় এক লম্বা চেহারার ব্যক্তি, হাতে তার লম্বা একটা লাঠি, চণ্ডী মণ্ডপের ভেতর বসে থাকা ওই ব্রাহ্মণকে কাঁদতে দেখে বলল, পেন্নাময় ঠাকুর, কাঁদছ কেন তুমি? তুমি তুমি কে বাবা? কে তুমি? আমি যেই হই না কেন, বলো না ঠাকুর, এত কাঁদছ কেন? ব্রাহ্মণ তখন সবিস্তারে সব কথা বললেন এবং জানালেন, বড় বরযাত্রী চুটির ঘাটে এসে নৌকা বেঁধেছে বাবা। টাকা না পেলে বিয়ে করতে আসবে দেখো, কি হবে বলো দেখি? তাই বাড়ি শুদ্ধ সবাই এত কান্নাকাটি করছে। আমি গরিব মানুষ বাবা, এত টাকা কোথায় পাবো বলো? আমার আমার মেয়েটার আজকে দিলে। ও এই কথা? আরে ঠাকুর চুপ করো, মা ঠাকুরনদের চুপ করতে বলো, বিয়ের আয়োজন করো, বরযাত্রীদের আর কনে যাত্রীদের খাবার ব্যবস্থা করো। আর হ্যাঁ, কত টাকা দিতে হবে? 501 টাকা বাবা, 501 টাকা। বেশ, কোনো গোল করো না ঠাকুর, আমি এক্ষুনি বড় বরযাত্রী নিয়ে আসছি, টাকার জন্য ভেবো না, সে হয়ে যাবে। ব্রাহ্মণ বড় অবাক হয়ে গেলেন। ওদিকে চূর্ণী নদীর পারে কয়েকখানি নৌকায় বড় বরযাত্রীরা দল জটলা পাকাচ্ছিল। এত বড় অপমান তারা সইবে না। বরকর্তা বলছিলেন, চলো চলো বাড়ি ফিরে যাই। অনেকেই তার কথায় সায় দিচ্ছিল এবং অন্য জায়গায় যেখানে পণ মিলবে সেখানকার মেয়েদের কথাও হচ্ছিল। এমন সময় সেই নিবিড় জঙ্গল ভরা পথে দেখা গেল কতকগুলো মশালের আলো, আর শোনা গেল লোকজনের গোলমাল। বরকর্তা পৌর ব্রাহ্মণ নৌকার বাইরে পাটাতনের উপর বসে আলাপ আলোচনা করছিলেন। এমন সময় হই হই করতে করতে বন জঙ্গল কাঁপিয়ে লোকগুলো নৌকায় এসে দাঁড়ালো এবং সেই দলের একজন লম্বা চেহারার ব্যক্তি বলল, ঠাকুর মশাই, তুমি যেই হও, তোমার বড় বরযাত্রী নিয়ে বিয়ে বাড়ি চলো, বিয়ের সব আয়োজন হয়েছে। কি একজন কর্কশ স্বরে বলল, তুমি এখন হুকুম করতেই চা? সে কথা পরে হবে, ভালোই ভালোই চলো, বিয়ের সভায় টাকা করি সব বুঝে সমঝে নিও। এখানেই দিতে হবে সব টাকা, তবে বর যাবে, এই বলে দিলা। দেখো ঠাকুর, সাবধান, যদি ভালোয় ভালোয় না চলো তবে নৌকা শুদ্ধ কিন্তু পাড়ে টেনে তুলবো। এত বড় আসপদ্দা, কে তুমি? কে? আমি রঘু, রঘু ডাকাত। নৌকার সবাই ভয়ে আর বিস্ময়ে চিৎকার করে উঠল। এবার চলো চলো চলো।
তারপর আর কেউ কোনো কথা না বলে কন্যার পিতার বাড়িতে চলল। মনে মনে ভাবলো, সর্বনাশ, রঘু ডাকাত। হ্যাঁ, এবার রঘু কন্যাকর্তাকে ডেকে গোপনে বরপণে সব টাকা দিয়ে বলল, আমি এখানেই আছি, ভয় নেই, সবাইকে খাইয়ে বিয়ের ব্যবস্থা করো। ব্রাহ্মণ তখন আনন্দে কেঁদে ফেললেন, বললেন, কে তুমি বাবা? আমার হিতৈষী বন্ধু, আজ তুমি যা করলে। চুপ করো ঠাকুর, আমি রঘু ডাকাত, তোমার আর কোনো চিন্তা নেই। রঘু, তুমি বিয়ে দিয়েছ, মা কালী তোমায় দীর্ঘজীবী করো। আজ তুমি যা করলে, আমার মেয়ের বিয়ে তুমি আবার। চুপ, যাও। ঠাকুর আর কোনো কথা বললেন না, নির্বিঘ্নে বিয়ে সমাধা হয়ে গেল। বরযাত্রীরা কন্যাপক্ষের আদর আপ্যায়নে অতি তৃপ্তি লাভ করে পরদিন নিজের নিজের দেশে ফিরে গেলেন। রঘুর এমনই ছিল মহত্ব। ওদিকে দারোগা দুর্গাচরণ একদিন থানায় এসে বসে গড়গড়া টানছেন এবং ডাকাত ধরার পথ খুঁজছেন। ম্যাজিস্ট্রেটের করা হুকুম, ডাকাত ধরা চাই চাই। এমন সময় দেখলেন একজন জেলে খুব বড় দুটো রুই মাছ মাথায় করে থানার দিকেই আসছে। জেলে সেই বিশাল মাছ দুটো থানার বারান্দায় রেখে কাপড়ের খুঁট থেকে একখানা চিঠি বের করে নমস্কার করে চিঠিটা দুর্গাচরণ বাবুর হাতে দিল। চিঠিতে লেখা ছিল, দারোগা বাবু, পৌত্রের অন্নপ্রাশন উপলক্ষে আমার পুকুরে মাছ ধরেছিলাম, আপনি আসতে পারবেন না জানিয়েছিলেন, তাই দুটো মাছ আপনার জন্য এই লোক মারফত পাঠালাম। লোকটি আমার বিশ্বস্ত প্রজা। ইতি জমিদার বিনোদ বাবু। সুখসাগরের জমিদারের সঙ্গে দারোগা বাবুর খুবই বন্ধুত্ব ছিল, কাজেই তিনি সন্তুষ্ট হয়ে যে লোকটি মাছ এনেছিল তাকে দুটো টাকা দিয়ে বিদায় করলেন এবং বললেন, তোমার বাবুকে বলো আমি মাছ পেয়ে খুবই খুশি হয়েছি, আর আমি 2-4 দিনের মধ্যেই তার সঙ্গে দেখা করতে যাব। এই বলে দারোগা বাবু লোকটিকে প্রচুর জলপান দিয়ে বিদায় দিলেন। এবার এই ঘটনার কয়েকদিন পরে দুর্গাচরণ বাবু আরেকখানা চিঠি পেলেন। তাতে লেখা ছিল, দারোগা বাবু, আমি বলেছিলাম একদিন আপনার সঙ্গে দেখা করে আসব, সেদিন দেখা করে এসেছি, তা মাছ কেমন খেলেন? হ্যাঁ, এতে সেবক রঘু ডাকাত। দুর্গাচরণ বাবু হায় হায় করে বলতে লাগলেন, এমনি করে আমাকে ফাঁকি, বেটা হাতের কাছ থেকে ফসকে গেল। এবার গঙ্গার পারে নৈহাটির কাছে এক গ্রামে একজন ধনী সম্ভ্রান্ত ব্যক্তির একটি বাগান বাড়ি ছিল। তার নাম ছিল বিনোদ বাবু।
বিনোদবাবু এই বাগান বাড়িতে প্রায় বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজন নিয়ে আমোদ আহ্লাদ করতেন। গঙ্গার পাড়েই ছিল সেই বাগান বাড়িটা। নিচ দিয়ে গঙ্গা কুলকুল শব্দে বয়ে যেত। আম, কাঁঠাল, লিচু, নারকেল এসব বড় বড় গাছ বাগানের শোভা বাড়িয়েছিল। বিনোদবাবু ধনী জমিদার মানুষ। বড় শখ করে এই বাগান বাড়িটা তিনি তৈরি করিয়েছিলেন। প্রায় তিনি এখানে আসতেন। একবার বন্ধু বান্ধবদের সঙ্গে আলাপ আলোচনার প্রসঙ্গে রঘু ডাকাতের কথা উঠল। বিনোদবাবু বললেন, হে, শুনেছি তো রঘু অতি দুঃসাহসী ডাকাত। তবে এ কথা জেনে রেখো ভাই, তার সাধ্য হবে না সে এখানে আসে কি। আর এক বন্ধু বললেন, কি এই রঘুর অসাধ্য কিছু নেই গো, এই বড়াই করো না। আরে ছাড়ো তো ছাড়ো। হে, আমি কোথায় জমিদার মানুষ, এত লোকজন চারিদিকে ভর্তি, কোথায় কি করবে আবার? হ্যাঁ, 2-3 মাস পরে বিনোদবাবু একখানা চিঠি পেলেন। চিঠির মর্ম এই, আমি শীঘ্রই একদিন আপনার বাগান বাড়িতে আপনার সঙ্গে দেখা করব। রঘু ডাকাত। বিনোদবাবু তো চিঠি পেয়ে অবাক। তিনি বুঝতে পারলেন যেভাবেই হোক রঘু ডাকাতের কানে তার ওই গর্বের কথাটা পৌঁছেছে। তিনি আর দেরি না করে কলকাতার পুলিশের ওপরওয়ালাদের কাছে এবং নৈহাটি থানার দারোগাকে চিঠির কথা জানিয়ে চিঠি দিলেন। শীঘ্রই একদল পুলিশ ও দারোগা সেই বাড়ির চারিদিকে ঘিরে পাহারা দিতে লাগলো। বিনোদবাবু ও বন্ধু বান্ধবদের সঙ্গে প্রস্তুত হয়ে রইলেন কখন কি হয়। এবার একদিন সকালবেলা একজন ভদ্রলোক বিনোদবাবুর সঙ্গে দেখা করতে এলেন। তিনি একটা বড় রকমের দামি ফিটন গাড়িতে চড়ে এসেছিলেন। দারোয়ান সসম্মানে ভদ্রলোককে বিনোদবাবুর কাছে নিয়ে আসলো। তখন বিনোদবাবু দারোগা দুর্গাচরণ ও অন্যান্য ভদ্রলোকেদের সঙ্গে ওই রঘু ডাকাত সম্বন্ধেই আলোচনা করছিলেন। ভদ্রলোক বিনোদবাবুর কাছে এসে তাকে নমস্কার করে ফরাসের এক পাশে বসলেন। নতুন আসা ভদ্রলোক লম্বা, গায়ের রং কালো, মাথায় বাবরি চুল, গায়ে ঢাকাই মসলিনের ফতুয়া। পাতলা মসলিনের ফতুয়ার ভেতর থেকে তার সোনার হাড় দেখা যাচ্ছে। বলিষ্ঠতার শরীর, বয়স প্রায় 50-এর কাছাকাছি। আপনার কি প্রয়োজনে এখানে আসা বলুন? ত্রিবেণীর কাছে আপনার যে ছোট তালুক আছে, শুনেছি আপনি সেটি পত্তনি দেবেন। আমাকে দিলে বড় উপকার হয়। আমি সেই জন্যই আপনার দরবারে এসেছি। হ্যাঁ, নিশ্চয়ই। তা মশাইয়ের নাম? আমার নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, বাড়ি সুখাচর। জমার বিষয় নিয়ে তর্ক বিতর্কের পর বার্ষিক জমা ঠিক হয়ে গেল। ভদ্রলোক আগাম বায়না হিসেবে 100 টাকা দিয়ে সবাইকে নমস্কার করে চলে গেলেন। বিনোদবাবু টাকা নিয়ে সেরেস্তার কর্মচারী মারফত যথারীতি রসিদ দিয়ে নিজের নাম সই করে দিতে ভুললেন না। এইভাবে সপ্তাহখানেক কেটে গেল। বিনোদবাবু একদিন গর্ব করে আবার তার বন্ধুদের বলতে লাগলেন, আরে কোথায় তোমাদের রঘু ডাকাত? আমার এখানে আসবে কোথায়?
আমার এখানে আসবে বলেছিল যে। তাঁরা বললেন, এই ভাই, এখনো সময় চাইনি, তুমি সাবধানে থেকো একটু, কখন কি হয়ে যায়। একদিন অন্ধকারে রাত্রে একখানা ছিপ নৌকা চুপি চুপি এসে বিনোদবাবুর বাগান বাড়ির গায়ে ফিরল। বাগানের পাঁচিলের গায়ে সারি সারি বড় বড় আম, নারকেল প্রভৃতি ফলের গাছ। কতগুলো গাছ একেবারে বাগানের ভেতরের বাড়ির গা ঘেঁষেই ছিল। ছিপ থেকে একদল লোক ধীরে ধীরে দেওয়াল বেয়ে গাছের উপর উঠল। এবং চুপি চুপি গাছ থেকে মাটিতে নেমে হামাগুড়ি দিতে দিতে বাড়ির কাছে এসে পড়ল। একজন লম্বা চেহারার ব্যক্তি তাদের সবাইকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিল। খিড়কির সব দরজা দিয়ে একে একে সব উপরে উঠল। দেখলো নিচে দারোয়ানরা সব ঘুমিয়ে পড়েছে। বাবুর শোবার ঘরের পাশে উপরে দরবার ঘরটির দেওয়ালে দারোয়ানরা তাদের তরোয়ালগুলি ঝুলিয়ে রেখে ঘুমোচ্ছিল। ঘরের দরজার সামনের জ্বলন্ত লণ্ঠনগুলো নিভিয়ে ওই লোকগুলো ঝোলানো তরোয়ালগুলো হাতে নিয়ে দারোয়ানদের অস্ত্রহীন করল। এইবার ডাকাতের দল বাড়ির সমস্ত ঘরের কপাট ভেঙে ঘরের ভেতরে ঢুকল। কপাট ভাঙার শব্দে দারোয়ানরা জেগে উঠল। তারা দেখল ডাকাতের দল লুটতরাজ করে ফিরছে। সেই সময় একটা হইচই পড়ে গেল, কিন্তু তাদের অস্ত্র কোথায়? চুপ, একদম চুপ, হয়তো কেটে রেখে দেব। ডাকাতেরা তাদেরই অস্ত্র শস্ত্র নিয়ে তাদেরই আঘাত করে চলে গেল। এবার ডাকাতেরা চলে যাওয়ার আগে সেই লম্বা দস্যু খুব সাবধানে বিনোদবাবুর শোবার ঘরে ঢুকে তার হাত পা ও মুখ বেঁধে ফেলল। বিনোদবাবু ভয়ে ও বিস্ময়ে গুঁ গুঁ করতে লাগলেন। পুলিশ ও দারোগা সপ্তাহ খানেক বিনোদবাবুর বাড়ি পাহারা দিয়ে অবশেষে নিশ্চিন্ত মনে কয়েকদিন আগেই ফিরে গিয়েছিল। আর তারপরে এই সব। কিছুদিন পরে বিনোদবাবু একখানা চিঠি পেলেন। আপনি আমাকে তালুকের পত্তনি দিয়ে অনুগৃহীত করেছেন। আপনার সঙ্গে আবার দেখা করতে গিয়েছিলাম, কিন্তু আপনি তখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। আপনার কোনো ক্ষতি আমি করিনি। আপনার যা কিছু ছিল তা নির্বিঘ্নে নিয়ে এসেছি। সে টাকা করিয়ে আমি গরিবদের মধ্যে বিলিয়ে দেব। আপনি আমার জমিদার, তাই বাকি টাকা পাঠিয়ে দেব। লেখাপড়া করে শেষ করবেন। এখন বোধহয় সেদিনকার সেই ভদ্রলোককে চিনতে পেরেছেন। এতে শ্রী রঘু ডাকাত। বিনোদবাবু ওই চিঠিখানা পড়ে তার বন্ধুদের বললেন, সত্যি রঘু ডাকাত অসাধারণ লোক বটে, তবে সে আমার প্রজা হয়েছে, কি বলো? দারোগা দুর্গাচরণও একটা চিঠি পেলেন। তাতে লেখা, দারোগা বাবু,
এই নিয়ে দুবার আপনার সঙ্গে দেখা হলো, কই ধরতে তো পারলেন না। অপেক্ষায় থাকলাম, এতে রঘু ডাকাত। রঘু ডাকাত এমনই ছিল দুঃসাহসী। এবার তার শেষ পরিণতি কি হয়েছিল তা জানা যায় না। এই বিষয়ে সরকারি কাগজপত্রে কোনো সন্ধান মেলে না। সে এমন জনপ্রিয় দস্যু ছিল যে গরিব দুঃখীরা তার সন্ধান জানলেও কেউই বলে দিত না। কে কেমন? দারুণ। দাদু, রঘু ডাকাত সত্যি সত্যি গরিবদের সব দিয়ে দিত? সে ছিল ধনীর কাছে শয়তান, কিন্তু গরিবের ভগবান। তাই তো আজও সবাই তাকে মনে রেখে দিয়েছে। কি শুনলেন আজকের গল্প, যোগেন্দ্রনাথ গুপ্তের লেখা রঘু ডাকাত। আজকের গল্পের সমগ্র চরিত্রে শুভ ও সমৃদ্ধি, গল্পের আর্ট ওয়ার্কের রূপ, সাউন্ড ডিজাইনে শুভ এবং সমগ্র পরিচালনায় সমৃদ্ধি ও শুভ। আজকের গল্পটি শুনে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনাদের বিভিন্ন মতামত আপনারা কমেন্ট করেও আমাদের জানান। ফিরে আসবো পরের সপ্তাহে আবার এক রোমাঞ্চকর গল্প নিয়ে। শুনতে থাকুন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ।